বিজ্ঞানী অনন্ত সমীকরণে ফেঁসে থাকে। তিনি ক্রমাগত পরিবর্তন দেখে যাচ্ছেন। তো তার মুক্তি কিভাবে? যেগুলো আমাদের অজানা থাকে সেগুলো নিয়েই আমাদের মনের ভেতর নানা রকম অন্ধ সংস্কার তৈরি হয়। জগৎকে আমরা যত বেশি জানতে থাকি আমাদের সেই পুরনো ধারণাগুলো ততই ভাঙতে থাকে। একজন বিজ্ঞানী সেই সংস্কারগুলো ভাঙার মতো একটা ভালো জায়গায় থাকেন। নিউটন বাইবেলের মধ্যে ঢুকে খুঁজে দেখার চেষ্টা করতেন এই জগতের রহস্যটা কি। তিনি বাইবেল ঘেটে লম্বা চওড়া নোট লিখেছিলেন আসলে ব্যাপারটা কি সেটা বোঝার জন্য। একজন বিজ্ঞানী হলেন তিনি যিনি চামড়ার নিচে গিয়ে দেখেন আর চমকে উঠে বলেন, বাপ রে, এ তো দেখছি সম্পূর্ণ অন্য কারবার। একজন ডাক্তারি পড়ুয়া ছিল। তোমার তো নিশ্চয়ই এখন সাধারণ সেক্সুয়াল অ্যাট্রাকশন হওয়া বন্ধ হয়ে গেছে। ও বলতো, কিছুই বন্ধ হয়নি, পুরো আছে, ভরপুর আছে, তোমার চেয়েও বেশি। তাই এমন কোনো দাবি করা যায় না যে একজন বিজ্ঞানী আত্মজ্ঞানী হয়ে যাবেন। কিন্তু একজন বিজ্ঞানী হয়েও যদি তিনি আত্মজ্ঞানী না হতে পারেন তাহলে বুঝতে হবে তিনি বড্ড কাঁচা বিজ্ঞানী। আমার প্রশ্ন হলো, আপনি আপনি আগের বোধ প্রত্যুষা সেশনে যেটা লাওৎজুর উপর আলোচনা হয়েছিল সেটাতে আপনি পিরিয়ডিক টেবিলকে উদাহরণ দিয়ে বলেছিলেন যে বিজ্ঞানের মাধ্যমে কিভাবে আমরা এই বিভেদ বা বৈচিত্র্য থেকে মুক্তি পেতে পারি। কিন্তু একজন বিজ্ঞানী যিনি রোজ ক্যালকুলেশন ও কনসেপ্ট নিয়ে মেতে আছেন, তিনি এর থেকে মুক্ত হবেন কিভাবে? যেমন আপনি বলেছিলেন, তাও এমন একটা শব্দ যা স্রেফ একটা ইঙ্গিত দেয় এবং অন্য কোনো শব্দের ওপর সে নির্ভরশীল নয়। তার কোনো বন্ধন নেই, তার কোনো শব্দের শেকল নেই, তার কোনো লেনাদেনা নেই। কিন্তু একজন বিজ্ঞানী তো ক্রমাগত গাণিতিক সমীকরণ আর নিত্য নতুন তত্ত্বের জালে জড়িয়ে থাকেন। তো তিনি পরিবর্তনের এক এক অন্তহীন প্রবাহকে পর্যবেক্ষণ করছেন। আমি এটাই জানতে চাইছি, তিনি এর থেকে মুক্ত হবেন কিভাবে? যে একজন বিজ্ঞানী যিনি রোজ এই ক্রমাগত পরিবর্তন দেখছেন, তো উনি মুক্ত হবেন কিভাবে? দেখুন, যে জিনিসটা আপনি জানেন না সেটা নিয়েই আপনার যত অন্ধ সংস্কার থাকে। জগৎকে আপনি যত জানবেন ততই আপনার ভ্রান্ত ধারণাগুলো ভাঙবে। এই কারণে একজন বিজ্ঞানী সবসময় একটা লাভের জায়গায় থাকেন। পদার্থ বা ম্যাটার আসলে কি সেটা যদি আপনি না জানেন তাহলে এই জিনিসটা আর ওই জিনিসটাকে আপনার আলাদা মনে হবে। যত আপনি গভীরে যাবেন ততই বুঝবেন আসল ব্যাপারটা কি। এতে অনেক আজেবাজে জট কেটে যায়। নিউটনের সময় পর্যন্ত ব্রিটেনে আইন করতে হয়েছিল যেন কেউ অ্যালকেমি চর্চা না করে। অ্যালকেমি মানে কি? ধাতু থেকে সোনাতে রূপান্তরের বিদ্যা যেটাকে বলা হয়। তো সেটার চর্চা যেন না হয়, কারণ তখন লোকে ভাবত এমনটা হতে পারে। অবাক হবেন যে খোদ নিউটনও এটা বিশ্বাস করতেন। তিনি অনেক সময় কাটিয়েছেন এসবের পেছনে। তার চরিত্রের এই দিকগুলো সাধারণত আমাদের সামনে আসে না, পড়লে জানতে পারবেন। নিউটন বাইবেলে ডুবে থাকতেন জগতের রহস্য খুঁজতে। লম্বা চওড়া নোট লিখেছিলেন আসলে ব্যাপারটা কি সেটা বোঝার জন্য। যখন আপনার কাছে কোনো এক্সপেরিমেন্ট বা তথ্যের জোর থাকে না তখন আপনার সম্বল হয় কেবল অন্ধ সংস্কার। বিজ্ঞানীর লাভ এটাই যে তিনি সেই সংস্কারগুলোকে নস্যাৎ করার মতো একটা ভালো জায়গায় থাকেন। মানুষে মানুষে যে তফাত, এই কথাটা সেটা একজন বিজ্ঞানীর চেয়ে ভালো আর কে বুঝবে? এমনিতে চোখ দিয়ে দেখলে তো মনে হয় গায়ের রং আলাদা, উচ্চতা আলাদা, ভাষা আলাদা, আওয়াজ আলাদা, লিঙ্গ আলাদা। এটাই সবচেয়ে বড় পার্থক্য মনে হয়। ব্যক্তিত্বের সবকিছুই আলাদা। মানুষের লিঙ্গ আলাদা, যেটা সবচেয়ে বড় পার্থক্য হিসাবে দেখানো হয়। কিন্তু একজন বিজ্ঞানী যখন চামড়ার নিচে গিয়ে দেখেন আর চমকে উঠে বলেন, বাপ রে, এ তো দেখছি সম্পূর্ণ অন্য কারবার। জগৎটা আসলে কি সেটা যখন পরিষ্কার হয় তখন জগৎ নিয়ে সব ভুল ধারণা ভেঙে যায়। সেই ভুলগুলো ভাঙলে আত্মজ্ঞান পাওয়াটা সহজ হয়ে যায়।
আমি গ্যারান্টি দিচ্ছি না যে বিজ্ঞানী মানেই তিনি আত্মজ্ঞানী হবেন, কিন্তু যদি না হন তাহলে বুঝতে হবে তিনি বড্ড কাঁচা বিজ্ঞানী। কারণ অন্যদের চেয়ে একজন বিজ্ঞানী আত্মজ্ঞানের অনেক কাছাকাছি থাকেন। তার মানে কনফিউশন দূর হলেই এই ভেদাভেদ মিটে যায়? কিন্তু একজন বিজ্ঞানীর রুটিন দেখলে তো মনে হয় তার অর্ধেক দিন তো বিভ্রান্তিতেই কাটে। তিনি তো নানা জিনিসের মধ্যে ফেঁসে থাকেন। সমীকরণের বিভ্রান্তি নিয়ে কেটে যায় আর কি। এদিক ওদিক চারদিকের তথ্যগুলোকে দেখতে হয়। যেসব বিষয় নিয়ে তিনি কাজ করছেন সেখানে বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু যেগুলো একদম জলের মতো পরিষ্কার সেখানে তো তিনি ফেঁসেনি। উদাহরণ দিই, সামনে একটা পিলারের খুঁটি দেখছেন, আপনার কাছে মনে হচ্ছে এটা একটা শক্তপোক্ত বস্তু। এখন একজন বিজ্ঞানী হয়তো একটা ধাঁধায় ফেঁসে আছেন, তিনি বোঝার চেষ্টা করছেন যে আরও অন্য কোনো কণা বা পার্টিকেল আছে কিনা, আদৌ তাদের কোনো অস্তিত্ব আছে কিনা। তা নিয়ে হয়তো কোনো একটা থিওরি বলছে যে অমুক পার্টিকেল থাকা উচিত, কিন্তু সমস্যা হলো সেই পার্টিকেলটা কেবল আলোর গতির কাছাকাছি পৌঁছালেই দেখা দিতে পারে, আর সেটা পরীক্ষা করার মতো ততটা শক্তিশালী এক্সিলারেটর তিনি পাচ্ছেন না। তিনি হয়তো ফান্ডের জন্য সরকারের দরজায় ঘুরছেন বড় কোনো মেশিন বানানোর আশায়। এটুকু তো তিনি ভালো করেই জানেন যে এই যে পিলারের খুঁটিটা দেখছেন, সাধারণ মানুষ বলবে খুঁটি মানে তো খুঁটি, কিন্তু বিজ্ঞানী জানেন যে এর ৯৯.৯% আসলে ফাঁকা জায়গা। এই রূপ আসলে ধোঁকা। এটুকু জানার পরেও যদি তিনি সেই রূপের পেছনেই জান দিয়ে দেন, তাহলে তিনি বিজ্ঞানী নন, স্রেফ একটা অদ্ভুত নমুনা, যাকে আমরা সাধারণ মানুষ বলি। ভেবে দেখুন, আমরা বলছি সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আসলে মানুষ নেই। ৯৯.৯% ফাঁকা জায়গা আছে। মানুষেরই উদাহরণ ধরুন না, চেয়ারে কি বসে আছে? মূলত ফাঁকা জায়গা। মোস্টলি এমটি স্পেস। এরপরও যদি বিজ্ঞানী চেহারা বা রূপের ওপর মরে যান, তাহলে বুঝতে হবে তিনি তার জ্ঞানের সেই আসল ভিত্তি বা ফাউন্ডেশন নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না। মনে পড়ছে যখন আইআইটি আর এইমসের উৎসবগুলো একসাথে হতো, তখন আমার কিছু ডাক্তার বন্ধুদের বলতাম ওরা এইমসের ছাত্র। ওদের সাথে বন্ধুত্বও হয়ে গেছিল, আর সময়টাও তারুণ্যের। স্বাভাবিকভাবেই এই সময় সবচেয়ে বেশি সেক্সুয়াল অ্যাট্রাকশন হয়। ওদেরকে এটাই জিজ্ঞেস করতাম, ভাই, আমরা সাধারণ মানুষ আকৃষ্ট হই সেটা আলাদা কথা, কিন্তু তোমরা তো দিন রাত শরীর আর লাশের সাথে ঘর করো, তোমাদের তো আর এসব হওয়ার কথা নয়। তোমরা তো একদম ইমিউন হয়ে গেছো, সবকিছুর ঊর্ধ্বে চলে গেছো। তোমাদের সামনে তো সবসময় নগ্ন লাশ পড়ে থাকে। লাশ না হলেও একদম রুগ্ন, পচে যাওয়া কিংবা জীর্ণ শরীর থাকে, সেটা পুরুষের হোক বা নারীর। তোমাদের তো এখন আর এই স্বাভাবিক শরীরের টান বা সেক্সুয়াল অ্যাট্রাকশন হওয়া বন্ধ হয়ে যাওয়ার কথা। ওরা বলতো বিন্দু মাত্র কমেনি, ভরপুর আছে, তোমার চেয়েও বেশি। এমনকি এমন বিকৃত লোকও আছে যারা কবরের মৃতদেহের সাথেও সঙ্গম করে। আমি ডাক্তারদের কথা বলছি না, এমনিতে বলছি যে এমনও মানুষ আছে, যেমন পাকিস্তান থেকে খবর এসেছিল সেখানে কোনো অল্প বয়সী মেয়ে মারা গেলে কবর থেকে তার লাশ তুলে এনে যৌনকর্ম করা হয়। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে অল্প বয়সী মেয়েরা মারা গেলে তাদের কবরে পাহারা বসাতে হতো, এমনকি কবরের ওপর লোহার খাঁচা বা জাল লাগিয়ে দেওয়া হতো, যাতে ওই বিকৃত মনা লোকগুলো এসে লাশ চুরি করতে না পারে। তাই বলছি, তথ্য বা নলেজ থাকলেই সেটা বোধ হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনি আপনি একজন নামকরা গাইনোকোলজিস্ট হতে পারেন, আবার একই সাথে মারাত্মক কামাসক্ত হতে পারেন। অথচ তার তো মুক্ত হয়ে যাওয়ার কথা ছিল, কারণ তিনি শরীরের বিজ্ঞানটাই সামনাসামনি দেখে নিয়েছে। ওর তো মুক্ত হয়ে যাওয়ার কথা ছিল। শরীরের প্রতিটি রসায়ন, হরমোন আর খেলা খুব ভালো করে চেনেন। ওনার তো এক একটা তথ্যের সাথে ভালোভাবে পরিচিত আছে। তিনি জানেন এসবই কেবল কেমিক্যাল রিয়াকশন, এর মধ্যে আমার কি, এটা তো পুরোটাই রাসায়নিক ব্যাপার।
তাও তিনি মোহ থেকে বেরোতে পারেন না। তাই বিজ্ঞানী একটা সুবিধাজনক জায়গায় থাকলেও তিনি সেটার লাভ তুলবেন কিনা তা নিশ্চিত নয়। এই বিচারে একজন শিল্পী বা শ্মশানের চণ্ডালও খুব ভালো জায়গায় থাকেন, কিন্তু তার মানেই যে তার বৈরাগ্য চলে আসবে এমন কোনো গ্যারান্টি নেই। এর সাথেই আর একটা প্রশ্ন। আপনি বলেছিলেন যে এই জগৎ আমাদেরই প্রক্ষেপণ বা প্রজেকশন, কিন্তু বিজ্ঞানের নিয়মগুলো তো সবার জন্য সমান। যেমন মানেটা হলো যে বিজ্ঞানের নিয়মগুলো পর্যবেক্ষক নিরপেক্ষ বা সবার জন্য সমান। তাহলে এটা আমার প্রক্ষেপণ হয় কি করে? আরে আমি এটা বলিনি যে এটা আপনার ব্যক্তিগত প্রক্ষেপণ। আমি যখন বলি আমাদের প্রক্ষেপণ, তখন আমি সেই অহংবৃত্তির কথা বলি, যা দ্বৈততা তৈরি করে। এই অহংবৃত্তি একদিকে তৈরি করে ব্যক্তিগত অহং, আর অন্যদিকে এক ব্যক্তিগত জগৎ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একটা ট্রাক এসে আপনাকে উড়িয়ে দিল। ওই ট্রাক তো আপনি প্রজেক্ট করেননি। আপনি যাচ্ছিলেন, আর পেছন থেকে এসে ট্রাকটা মেরেছে। তো আপনি কি সত্যিই পেছন থেকে গিয়ে প্রজেক্ট করেছেন? অহংবৃত্তি হয় যেটা প্রজেক্ট করে। ওর প্রজেক্টের ফলে এই জোর জন্মায়। কি জোর? দ্য ইন্ডিভিজুয়াল ইগো। দ্য ইন্ডিভিজুয়াল ইগো আর ব্যক্তিগত সংসার, এই দুটোই আসে। আপনি নিজে প্রজেক্টর নন, প্রজেক্টেড ইউনিট। আপনি তো প্রজেক্টর নন, আপনি একটা মিথ্যা প্রজেক্টেড ইউনিট। এ নিয়ে আমরা আগে কথা বলেছি। আপনার প্রেক্ষাপটই পুরনো সেশন থেকে শুরু হয়েছে। অষ্টাবক্র যখন বলেন আমার প্রক্ষেপণ, তখন তিনি সেই মূল অহংবৃত্তির কথাই বলেন, যা এই দৃশ্য আর দ্রষ্টার খেলা চালিয়ে যাচ্ছে। অনন্ত প্রক্ষেপণ করে অহংবৃত্তি। আর ওই প্রক্ষেপণ সবটাই জোড় হিসাবে হয়। দৃশ্য, দৃষ্টা, দৃশ্য, দৃষ্টা, এতগুলো জোড় জন্ম দিয়ে দেয় অহংবৃত্তি।